ঢাকা ট্রিবিউনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ঢাকা ট্রিবিউনের মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। কেমন আছেন আপু? সরাসরি প্রশ্নে যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান পরিকল্পনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো গত 21শে অক্টোবর আমাদের একটা আহ্বায়ক কমিটি তৈরি করা হয়েছে। এরপরে গত কিছুদিন আগে আমরা একটা নির্বাহী কমিটি তৈরি করেছি। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ছাত্র জনতার শক্তির ভিত্তিতে তৈরি হওয়া। এখন তাদের কাজগুলোকে আরো সুসংহত করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, একই সাথে হচ্ছে তারা যদি কোনো ভুল করে সেটা সমালোচনা করে। তার মানে গভর্নমেন্টকে একটা চেক এন্ড ব্যালেন্স রাখার স্বার্থে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শক্তিটা, সেটাকে সুসংহত করে আনাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা কমিটিগুলো বর্তমানে দিচ্ছি। একই সাথে আমাদের যে মূল পরিকল্পনা, সেটা হচ্ছে আমরা একটা পলিটিক্যাল জেনারেশন এখান থেকে তৈরি করতে চাই। আমরা আমাদের যারা বর্তমান তরুণরা আছে, সে তরুণরা হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন। এই অভ্যুত্থানকালীন পরবর্তী সময়ে তারা রাজনৈতিকভাবে সচেতন, রাজনীতি নিয়ে তারা আগ্রহী। এবং আমরা যেটা চাই যে এই যে জেনারেশনটা, তারা যাতে একসাথে একটা পলিটিক্যাল জেনারেশন হিসেবে আবির্ভূত হয়, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে সুসংহত করে আনছি। কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা স্পেসিফিকভাবে বলা হয়েছে যে আমরা এই প্ল্যাটফর্মটাকে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনে কনভার্ট করব না। যদি এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা যদি পলিটিক্যাল অর্গানাইজেশনে পরবর্তীতে যেতে চায়, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এখনই আমরা এই কোনো ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনের দিকে হাঁটছি না। তো আমাদের মূল মানে ইয়েটাই, যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে গাইড করা, তার সরকারের কাছে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার একটা কি বলা যায়, সেটা একটা ব্রিজিং পয়েন্ট হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাংশন করতে চায়। ব্যক্তি উমামার পলিটিক্যাল অ্যাম্বিশনটা আসলে কোথায়? এখন ওরকম সিদ্ধান্তে আসিনি ব্যক্তি উমামার পলিটিক্যাল অ্যাম্বিশনের জায়গা থেকে। পড়াশোনা পুরোপুরি ওরকম শেষ হয়নি, যেহেতু বর্তমানে বাংলাদেশ একটা বলা যায় যে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমরা তরুণরা কিন্তু আমাদের মাঠে থাকতে হবে, আমাদের কনসার্ন থাকতে হবে। সেই জায়গা থেকে আমি মাঠে আছি, কথা বলছি, আমার অপিনিয়নগুলো পুরোটা সময় রেখে যাচ্ছি। তবে রাজনীতি ইন ফিউচার কিভাবে করব, কি করব, সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত আসেনি। আপনি যদি ভবিষ্যতে পলিটিশিয়ান হওয়ার প্ল্যান করেই থাকেন, তাহলে আপনার ইকোনমিক সোর্সটা, আপনার ইনকামটা কোথা থেকে আসবে, এটা কি চিন্তা করে দেখেছেন? এমনিতে যে কোনো মানে বর্তমানে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলোর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা, তাদের মানে আর্থিক খাতটা কিন্তু স্পষ্ট না। এবং যার কারণে কিন্তু বাংলাদেশের বিপুল পরিমাণে মানে ব্যবসায়ীরা আসলে রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায়। তো এখানে ফাইন্যান্সিয়াল খাতটাই, তাদের আর্থিক খাতটাকে স্পষ্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমি ব্যক্তি উমামা ফাতেমা যদি করতে চাই, এখানে আমি বরং মনে করি যে জনগণের কাছে যাওয়াটা খুব বরং অনেক বেশি ফ্রুটফুল। আমরা যারা ছাত্ররা আছি, আমরা যদি রাজনীতিতে আসতে যাই ভবিষ্যতে, তাহলে জনগণের কাছে হেল্প খোঁজাটা আমরা যদি এবং আমি মনে করি যে এখানে আর্থিক সোর্সিং এর ক্ষেত্রে এটা আরো স্পষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। কিভাবে হতে পারে এই বিষয়ে আমি এখনো পরিষ্কার না, তবে এতটুকু আমি বুঝতে পারছি যে যদি এখান ভবিষ্যতে ফাইন্যান্সিং এর যে মানে ভবিষ্যতে রাজনীতি যেতে হলে অবশ্যই এখানে একটা ভালো ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দাঁড় করাতে হবে। এটা ছাড়া আসলে রাজনীতিতে এন্টার করাটা এবং এখানে সার্ভাইভ করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। ব্যক্তি উমামা যদি ভবিষ্যতে কখনো গভর্নমেন্ট পজিশনে যায়, তাহলে কি তিনি তার ফাইন্যান্সিয়াল যে সকল বিষয়গুলো আছে, এগুলো কি পাবলিকের কাছে ডিসক্লোজ করবেন? হ্যাঁ, এটা তো বরং করাই উচিত। আমি যেটা মনে করি যে কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানি থেকে টাকা নেয়, সে একটা কোম্পানি তাকে পলিটিক্স করার জন্যই টাকাটা দিল, এটারও কিন্তু একটা ওপেন থাকা উচিত। এখন বাংলাদেশের একটা বড় কথা হচ্ছে পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল ব্যক্তিদের সাথে এখানে যারা বিজনেসম্যান আছে তাদের সম্পর্কটা, এই সম্পর্কটা অনেক বেশি আন্ডারগ্রাউন্ড, এটা পরিষ্কার না। তো আবার আরেকটা বিষয় আছে, বিজনেসম্যান যখন একটা পলিটিক্যাল পার্টিকে টাকা পয়সা দেয়,
তখন কিন্তু তাকে একটা পরবর্তী অন্য কেউ ক্ষমতায় চলে আসে তাকে একটা ভায়োলেন্সের শিকার হতে হয়। এটা একটা সমস্যাজনক ব্যাপার, যেটা আসলে বাংলাদেশকে একটা ব্যবসায়ীরা কিন্তু ওপেনলি তাদের টাকার লেনদেনের বিষয়টা কথা বলতে পারেন না। তো আমি মনে করি যে এখানে একজনের ব্যবসা সিকিউরিটিও দেওয়া উচিত, যে সে কোনো ব্যবসায়ী যদি মনে করে যে ও একটা পলিটিক্যাল পার্টিকে উনি টাকা দিবেন, তাহলে যাতে ওপেনলি সে দিতে পারে এবং পলিটিক্যাল পার্টিরাও যাতে ওপেনলি ব্যবসায়ীদের সাথে কথা বলতে পারে, এবং সেটার ফলে অন্য কোনো গভর্নমেন্ট যদি ইন ফিউচার ইয়েতে আসে, ক্ষমতায় আসে, তাহলে তার ব্যবসায় কোনো ধরনের প্রভাব পড়বে না। এমন একটা সিকিউরিটি আসলে রাষ্ট্রের পক্ষ থেকে থাকা উচিত, এবং এটা বরং একটা রাষ্ট্রীয় দায়িত্ব এই সম্পর্কগুলোকে ক্লিয়ার করা। তো আমি মনে করি যে ইভেন আমরা ছাত্ররাও যদি ভবিষ্যতে রাজনীতিতে যাই, আমরাও কিন্তু পলিউটেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই প্রসেসের মধ্য দিয়ে। বরং এই প্রসেসটাকে ক্লিয়ার করতে হবে এবং স্টেটকে সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। রাষ্ট্রকে আসলে পলিটিক্যাল পার্টিগুলার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা যাতে ক্লিয়ার থাকে সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, এবং খুবই মানে এটা মূল সমস্যা, যে কোনো সমস্যার মূলে আসলে এই আর্থিক বিষয়টাই আছে। তো আমার মনে হয় যে একটা প্রপার নীতিমালা এটা নিয়ে হওয়া উচিত, যেটা আমি দেখেছি ভারতে হয় বা ইউএসএ তে হয়। বিভিন্ন দেশের মধ্যেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বিজনেসম্যানদের কেমন রিলেশন থাকবে, কিভাবে তারা টাকার সোর্সটা কি হবে, সেগুলো অনেকখানি ক্লিয়ার থাকে মানুষের কাছে। পরবর্তী ইলেকশন নিয়ে আপনার চিন্তা কি? ইলেকশন যেভাবে হচ্ছিল সেভাবেই হবে, নাকি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে, নাকি আমরা টু পার্টি ইলেকশন থেকে বেরিয়ে আসবো? এ ধরনের কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে রয়েছে কিনা? বাংলাদেশে মানে গত 15 বছরে শেখ হাসিনা যে ইয়েগুলো চালিয়েছে, উনি কিন্তু 3 টার্মে ইলেকশন করেছেন। একটা বলা যায় উনি সংবিধান লঙ্ঘন করে কিন্তু নির্বাচনটা করেছেন, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা নির্বাচন উনি নানানভাবে কিন্তু আইনি প্রক্রিয়ায় সে এটাকে বৈধতা দেয়া, সে পুরোপুরি আইনকে ব্যবহার করে, সংবিধানকে ব্যবহার করেই কিন্তু তার সকল নির্যাতন, তার সকল অনিয়মগুলা, চাঁদাবাজি, দুর্নীতি, লুণ্ঠন সবকিছু কিন্তু আইনকে ব্যবহার করেই করেছে। তার মানে এখানে বর্তমান যে সংবিধানটা আছে সেই সংবিধান যদি একই প্যাটার্নে চলতে থাকে এবং এটাতে যদি একটা সিরিয়াস রিফরমেশন বলি, রিরাইটিং বলি, অথবা নতুন সংবিধান বলি, যে কোনো প্রক্রিয়ার মধ্যে যদি এই সংবিধানটাকে যদি চেঞ্জ করা না যায়, তাহলে কিন্তু আমরা কোনো ভবিষ্যতে কোনো ভালো গভর্নেন্সের দিকে আসলে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। বরং এখানে অনেক বেশি দরকার আমরা আমাদের যে আইনগুলো আছে, আমাদের যে সংবিধান আছে, আমাদের যারা পলিসি মেকাররা আছে, তাদের কিছু আমি বলবো না যে একেবারে তাদের একটা সার্ভেলেন্সের মধ্যে আনতে হবে, কিন্তু এখানে অবশ্যই একটা রেগুলেশন থাকা দরকার, যে রেগুলেশনটার ভিত্তিতে যে কোনো মানুষ বা যে কোনো দল ভবিষ্যতে যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। এখন বর্তমানে আমাদের যারা সরকার আছে তারা তো চেষ্টা করেছে যে 10-11টার মতো সংস্কার কমিশন তারা করেছেন, এবং এই সংস্কার কমিশনগুলোর মাধ্যমে ওনারা হয়তো ইন ফিউচার কি ফর্মে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কেমন হবে, এই সব কিছু নিয়ে হয়তো একটা সিদ্ধান্তে বা একটা রোড ম্যাপ হয়তো তারা দিতে পারবে। কিন্তু এখানে যে জিনিসটা সব থেকে বেশি দরকার, সংস্কারটা দৃশ্যমান সংস্কার। একদমই সরকার কি করতে চায় সেটা রোড ঘাটে যাতে মানুষের চোখে পড়ে যে না, আমাদের গভর্নমেন্ট আমার জন্য এই কাজটা করছে, এবং স্পষ্ট জনগণের সাথে সরকারের একটা কানেকশন থাকতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা কানেকশন থাকতে হবে। এবং এইটা যদি হয় তাহলে আমি মনে করি যে ইন ফিউচার যত গভর্নমেন্টই আসবে, সেটা বিএনপি আসুক বা হুএভার আসুক, জনগণের কাছে তাকে অ্যাকাউন্টেবল থাকতে হবে। কারণ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে জনগণের সাথে গভর্নমেন্টের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সম্পর্কটা ক্রিয়েট করে দেয়া। যদি সরকার এটা করতে ব্যর্থ হয়, তাহলে ইন ফিউচার অন্য একটা পার্টি এসে এখানে কিন্তু ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। এটা আমার অভিমত। ধন্যবাদ উমামা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক।